দেখো এই যে রেডি হয়ে গেছি, এখন প্রায় 2টো বাজতে যায়, 11টা থেকে 2টো বাজলো। সব কাজকর্ম সামলে তারপরে এই যে রেডি টেডি হতে প্রায় 2টো বেজে গেল। তারপরে কুট্টু সেলো স্কুল থেকে, তাকেও রেডি করে দিলাম। তো সবাই রেডি হয়ে গেছি, এবার যাব। আর ওদিকে কিন্তু বর বউ এসে মানে কি বলবো, যেসব আমাদের রিচুয়াল গুলো আছে সেগুলো করে ফেলেছে, হয়তো ঘুমিয়েও পড়েছে, দেখাতে পারবো কিনা জানি না। এখন আমরা শুধু জাস্ট খাওয়ার সময় যাচ্ছি। কি করবো বলো, সংসারেই লোকজন, সংসারে কাজকর্ম সেরে তবে তো যেতে হবে, তাই না? তো চলো, আর কি করা যাবে। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও। এই যে চুলটাকে এইভাবে ক্লিপ দিয়ে যাচ্ছি, আর গরম লাগলে ক্লিপ আছে ওটা আটকে নেবো। প্রত্যেক দিনে এইরকমই করি। ফুটুস তা আবার শুধু এক জায়গায় নিমন্ত্রণ নয়, 2 জায়গায় নিমন্ত্রণ। মানে আবার প্রিয়াঙ্কাদের বাড়িতে যেতে হবে, সেখানেও হয়তো খাওয়া দাওয়া করবো, এখানেও খাওয়া দাওয়া। কোথায় খাবো? হ্যাঁ, এখানে তারা নিমন্ত্রণ ছেড়ে চলে যাচ্ছ। হ্যাঁ, একটা নিমন্ত্রণ সত্যি। আর একটা কথা বলি, যে নিমন্ত্রণের শেষ নেই। বলেছি যে 12 মাসে 13টা নিমন্ত্রণ কি 15টা নিমন্ত্রণও হয়। আজকে 3টে নিমন্ত্রণ, আজকে 3 জায়গায় নিমন্ত্রণ। তার মধ্যে কোথায় যাব, কুট্টু স্যার আমার নিমন্ত্রণ ছিল বাড়ির কাছে, মৎস্য হচ্ছে একজনের বাড়িতে, ওখানে যাওয়ার কথা, কিন্তু সে যেতে পারলাম না, কারণ বাবা মা বললো যে ওখানেই চলো। তো ওখানে যাব কি, প্রিয়াঙ্কা বললো যে, মামিমা বলেছে যে অবশ্যই ওদের বাড়িতেও যেতে। তো যাই না কোথায়, আলটিমেট দুপুরবেলা আমাদের আহার আছে, দেখা যাক, তোমরাও দেখতে পাবে। চলো। কি কুটুস কি বাইক চালাবে নাকি? বাইক চালা, আমি যাবো না, থাকছি, তুই চলে যাস। টাটা টাটা। দেখো, আমাদের বাড়ি থেকে মামাদের বাড়ি ওই 3 থেকে 4 মিনিট দূরত্বে রয়েছে। তাও ওখানে যাচ্ছি এত লেটে যে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হতে যায়। আর আমরাও কেন ওয়েট করব, আসার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে বসে গেছি। অ্যাকচুয়ালি আমার ছেলে তো স্কুল থেকে এসে কিছু খাইয়ে নিয়ে আসিনি, সরাসরি খেতে বসতে হয়েছে। 2-2:30টা মতো বাজতে যায়। তো ওকে খাওয়াতে গিয়ে বাবা মা বললো যে তুমিও খেয়ে নাও, না হলে পরে খেতে পারবে না, অনেকটা বেলা হয়ে গেছে। তাই খেতে বসে গেছি। আর আমার পাতে ওই যে চচ্চড়ি দিয়েছে, মানে কুট্টুসকেও খাওয়াবো এক থালায়। আর চচ্চড়িটা দেখেই ও এত রেগে যাচ্ছে কি বলবো। আবার আলাদা করে প্লেট দিতেই তবেই কিন্তু ও খেয়েছে। তারপরে মানে ওকে খাইয়ে দিয়ে আমি এসেই মাত্র থালায় বসে পড়েছি, খাওয়াও হয়ে গেছে। বাবা আবার খাওয়াই বলে বসে আছে, বাবা খেয়েছে তো আবার। বাড়ি ছিল না বলে একসাথে খাবো বলে ছেলে বউ আছে, নাতি আছে, খাবো। করার নেই দাও। চলো, খাওয়া শেষ। খাওয়া শেষ, আর খাওয়া দাওয়া তুলে নাও। এই দেখো, তোমরা ওয়েট করে বসে আছো বর বউ দেখবে বলে, কিন্তু আমি সেটা না দেখিয়ে নিজেরা খেতে বসে গেছে, সেটাই দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমি এখনও বউ দেখিনি, এবার বউকে দেখবো। এই যে বাইরে এবার বরণ টরণ হবে, ওরা তো স্নান করতে গেছিলো। মানে আমাদের এখানে নিয়ম আছে, ছেলে বউ নিয়ে আসার পরেই কিন্তু কলা পুকুরে স্নান করবে। আর সেই পুকুরটা কাটা হয় এই উঠোনের একটা জায়গায়। আর মামাদেরও কিন্তু উঠোনেই কেটেছে, ছোট্ট একটা পুকুর কেটে চারদিকে 4টে কলা গাছ দিয়ে দেয়। আর সেখানে বর বউ বসে খেলা করবে, মানে জলও থাকবে কাদাও থাকবে, তার মধ্যে ওই আংটি টাংটি দিয়ে লুকোচুরি ব্যাপার একটা থাকে। ভীষণ মজার একটা খেলা। আমার লাইফে আমার বিয়ের সময় জাস্ট আমি দেখেছি, এর আগে কিন্তু কোনো দিন দেখিনি। আমার বাপের বাড়ির দেশে এসব নিয়ম নেই। তবে তোমাদের কাদের কাদের এই ধরনের নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যারা কলকাতায় বাস করো তাদের কি এরকম পুকুর টুকুর কাটা হয় বা স্নান করা হয় কলা পুকুরে, সেটা কিন্তু জানিও প্লিজ, ভালো লাগবে। তো যাই হোক, কলা পুকুরে স্নান টান করার পরে কিন্তু আবার সেই বর বউ সাজে চলে এসছে এখানে, কারণ বরণ হবে। আর এই বরণের কাজটা কিন্তু রেরাই করবে, মানে রেদের মধ্যে যে ভালো পারে সেই বরণ করবে। আর তোমরা দেখে নিলে তো নতুন বউকে, এই যে নতুন বউর মুখ দেখেছো, পয়সা দিতে হবে কিন্তু। আরে আরে পয়সা বের করছো নাকি? না না না, ওসব লাগবে না, জাস্ট ইয়ার্কি করলাম। আর আমাদের নতুন বউকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ছেলেকে তো আগেই থেকেই দেখেছো, আর কেমন মানিয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এখন কিন্তু বরণ চলছে। আর বরণের কাজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ যিনি বরণ করেন তিনি কিন্তু খুব সুন্দরভাবে হাতটা কাঁপায়। এটা আমার শাশুড়ি মা দেখেছি, অনেক জায়গায় এরকম রে হয় এবং বরণ করে, ভীষণ ভালো লাগে দেখতে। যে সূর্য দেবতাকে প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু বরণটা শুরু করলো। আর হাতটা দেখেছো কত সুন্দরভাবে নাচিয়ে নাচিয়ে বরণ করছে, এটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখো, ওদিকে তো বরণ চলছে, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। মানে মেয়ের বাড়ি থেকে খাট আর শোকেস এসছে, সেইগুলোকে গুছিয়ে নিয়ে আসছে। আর শোকেসটা কিন্তু 2টো দেখতে পাচ্ছ, যেটা ওই যে গোলাপ ফুলের মতো যেটা প্রিন্ট রয়েছে, ওটা কিন্তু আমার মামিমার বোনেরা দিয়েছে শুনলাম। আর একটা নতুন বউ বাপের বাড়ি থেকে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু বরণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু দুধে আলতা পা দিয়ে বউ ঘরে ঢুকবে। আর এই কাজটা মনে হচ্ছে প্রথমেই হলে ভালো হতো। তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও, বা তোমাদের কি নিয়ম সেটা কিন্তু জানিও প্লিজ।
প্লিজ, ভালো লাগবে তাহলে। তবে এখানে একটা কথা বলে রাখি যে নতুন বউ আসলে কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম যে দুধ উতলানো দেখতে হয়, তারপরে কিন্তু এইসব নিয়মগুলো হয়। এখানেও তাই ছিল, সেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ যে দুধে আলতা পা দিয়ে যাচ্ছে ঠিকই, মাথায় কিন্তু ধান রয়েছে আর ছেলে কিন্তু অল্প অল্প ধান ফেলে যাচ্ছে। আর ওই ধানগুলো কিন্তু পরে আবার কুড়িয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য সবাই বলছিল একটা দুটো করে ফেলো, বেশি ফেললে কিন্তু তোমাদের গুঁড়োতে কষ্ট হবে। তো যাই হোক, ওই ধানটা কেন কুড়িয়ে নিয়ে আসবে পরে বলছি। এই যে সবাই দেখো এসে বসে পড়েছে, রেরাও চারদিকে রয়েছে। এবার যে খুলির মধ্যে ধান ছিল সেই ধানটা কিন্তু ওই যে মাদুর উপর রেখে মাপছে, মানে ছেলে মেপে মেপে সাইডে রাখছে। এবার ওই ধানটা কিন্তু লক্ষ্য রাখতে বলবে বউকে। এবার বউ লক্ষ্য না রেখে ছেলের সাথে গিয়ে ধান কুড়িয়ে নিয়ে আসতে গেছিলো, আর তাতে করে কিন্তু রেরা সব লুকিয়ে রেখে কী যে দুষ্টুমি করছিল কি বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়ের বাড়ি মেয়ে চলে আসা মানে ফাঁকা হয়ে যায়, তবে ছেলের বাড়িতে বউ আসার পর ভীষণ মজা হয়। এটা একটা ব্যাপার, খুবই মানে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে কিন্তু মজায় রাখা হয়, এতে করে যে নতুন বউ আসে তার কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো ধান কুড়িয়ে নিয়ে চলে এসে দেখছি কিন্তু যা ধান রেখেছিল তার অর্ধেকটা আছে। এবার নতুন বউর কাজ কী হবে বলো তো, যে সবার পিছনে বা সাইডে কোথায় লুকিয়ে রেখেছে সেটা খোঁজা। তো নতুন বউ এই যে চারিদিকটা খুঁজে দেখছে, কোথাও খুঁজে পাচ্ছে না, শেষমেশ তবে পেয়েছিল, এই যে একজনকে ধরেছে, এর কাছেই সমস্ত ধানটা লুকানো আছে। তো জোর করে নিয়ে নিল। বউ দেখলাম, অনেক কিছু দেখলাম, শুধু বউ নিয়ম কানুন অনেক দেখেছে। প্রচুর প্রচুর দেখে এখন যাচ্ছি পিসির বাড়ি, মানে পিসি মাসি মামি যাই বলো না কেন সব এক জায়গায় জটলা সব। তো কি এটা কম? আচ্ছা, কম যেটা সেটা থাক। ভালো। চলে আস, চলে আস। বোনের বাড়ি এসেছি, কত বড় মোরগটা দেখো। এখানে মিষ্টি দোকান নেই কি কোনো, কদিন বলে কেবল বোনের বাড়ি আসছি। তা আজকে ছেলে বৌমা মিলে নাতি মিলে স্পাই পেয়েছি। পিসি কই? হ্যাঁ, ঘুমোচ্ছিল মনে হয়। কথা শুনে, তোমার কথা শুনে উঠে গেছে। বেশি ঘুমালে সারাদিন লোক মাস শুয়ে পড়েছে। ওইটা ভাই তো একটা মোরগ দেখেছো? চলো ভাই। ছেলে কিনে এনেছিল তাহলে তোমার দাদা পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছে সাদা জানে যেটা। পিসির বাড়ি এসে সব ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা খাওয়া হয়ে গেছে। খাও, এটা খাও। হ্যাঁ ঠিক। দেখো পিসির বাড়ি হয়ে কিন্তু আমরা প্রিয়াঙ্কার বাড়িতেও গেছিলাম, সেটা আর ক্লিপস নেওয়া হয়নি। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি চাম্পাহাটিতে। এখানে ছেলের জন্য একটা জামা কিনবো, কালকে তো রিসেপশান, আর রিসেপশানের জন্য ছেলের তেমনভাবে আলাদা করে না জামা নেই, মানে নতুন জামা কিনলে সঙ্গে সঙ্গে পরিয়ে দেওয়া হয়, আর দুই একবার পরার পরে না সেই জামাটা আর ভালো লাগে না। তাই আজকে নতুন একটা জামা কিনবো বলে তোমাদের দাদাভাই বললো যে চলো গিয়ে ঘুরে আসি। তো ওই 5টা 5:30 মতো যখন বাজে তখনই আমরা চাম্পাহাটিতে এসেছি। আর এসে দেখছিলাম ওর ওপরের একটাই শার্ট নেওয়ার জন্য, কারণ নিচের একটা জিন্সের প্যান্ট তো আগে থেকেই নিয়েছিল, সেটা ভালো আছে, সেই জন্য শুধু একটা জামাই নেব। এখানে ফুল হাতা জামাগুলো বেশ সুন্দর সুন্দর দেখছিলাম, তার মধ্যে থেকে আমার মনে হলো যে একটা ব্ল্যাক জামা নিই, আমার ভীষণ পছন্দ ব্ল্যাক জামা। তো সেই জন্য দেখো একটা ব্ল্যাক টি শার্টই নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটাই নিলাম ফাইনালি। তো আর কিছু তেমন কেনাকাটা ছিল না বলে আমরা আর দাঁড়াইনি, বাড়ি ফিরছিলাম। আর ফেরার পথে একটু ঝাল ঝাল ফুচকা খেলাম। ঝাল ফুচকা খেতে কিন্তু আমার দারুণ লাগে, তবে তোমাদের দাদাভাই তো পুরোপুরি রেগে গেছে, মানে এত ঝাল দিতে বলেছিলাম, মানে ও খেতেই পারেনি বলতে গেলে, একটা ফুচকা খেয়ে আর খাই। তো দেখো এখন সন্ধ্যে 6:30 বাজে, মামার বাড়ি হয়ে তারপর চাম্পাহাটি থেকে ঘুরে ছেলের জন্য জামা কাপড় কিনে চলে এসেছি। দাদাভাই আমার ছেলেকে নিয়ে ছাদের উপর কম্পিউটার দেখাতে গেছে। আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল রাস্তায় আস্তে আস্তে, কারণ ও একটা খাবার খেয়েছিল, তাতে কিছু নকল টাকা পেয়েছিল, সেই টাকাগুলো একটুখানি ঘুমিয়ে পড়েছিল আর হাত থেকে পড়েও গেছে। তার জন্য এত চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে এসছে রাস্তায়, মানে সারা লোক জেনে গেছে যে ওর কিছু একটা হয়েছে। তো যাই হোক, তার জন্য মন খারাপ, আর মন খারাপটা যাতে ভালো হয় তার জন্যই ওকে কিন্তু কম্পিউটার দেখাতে নিয়ে গেছে। আর এর মাঝে আমাকে আমার ছেলে বলে গেছে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়, মানে ও ছাদ থেকে এসে খাওয়া দাওয়া করবে। আর আজকের তেমন কিছু বাড়িতে নেই, তবে সকালবেলা আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম ছেলের জন্য। আমি ভাবছিলাম যে একটুখানি পাতলা ঝোল করে দেবো, তেমন মাছটা নেই বলে, তো সেই মাংসটাই আছে। এখন পেঁপে দিয়ে একদম হালকা পাতলা প্রেসারে সিটি দিয়ে, মানে প্রেসারে দিয়ে একটু মাংস ঝোল করবো, আর তার সাথে সাথে গরম ভাত করব। তো চলো রান্নাটা করে নিই। এদিকে আমি মাংস রান্নার জন্য কি করছি, এই যে বড় প্রেসারের মধ্যে আলু নিয়েছি, গাজর, পেঁপে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কয়েক পিস মাংস দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা রসুন,
আজকের মাংসটা কিন্তু পুরোপুরি চিকেন স্যুপ যেরকম হয় তেমনই হবে। ঝোলটা কিন্তু একদম স্যুপের মতো লাগবে। আর চিকেন আর সবজি যে রয়েছে এটা কিন্তু ভাত দিয়ে খেতে, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো সেইভাবে একদম চটজলদি রান্না বলতে গেলে, তোমরাও চাইলে কিন্তু একবার হলেও বানিয়ে খেতে পারো। দারুণ দারুণ যাকে বলে। এই খুব গরম নাকি? অত ফোঁ দিচ্ছিস কেন বাবা? গরম গরম ভাত ওর সাথে কি আছে? আর তার সাথে গরম গরম চিকেনের স্যুপ। স্যুপ? হ্যাঁ চিকেন সব তো দেখতে পাচ্ছি। একদম। আর সবজি দিয়ে মানে যেগুলো স্যুপ বলছো? হ্যাঁ একদম হালকা পাতলা, তো এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই বলতে গেলে। মশলাপাতি সব হালকা করেই দেওয়া আছে। দেখো কুটুসের জন্য না? স্যুপ দেখো, সবার পক্ষেই কিন্তু একদম উপযুক্ত খাবার। শরীরে কোনো রকম মানে দেখবে অনেক সময় রাত্রেবেলা যদি আমরা চিকেন মানে মাংস খাই তাহলে দেখবে পেটটা কেমন ভরা ভরা থাকে, অনেক কষ্ট হয়, রাত্রেবেলা কেমন একটা পেটটা ফুলেও থাকে। কিন্তু এরকম স্যুপ বানিয়ে খাবে, কোনো রকম কিন্তু কারো কষ্টও হবে না, অপরন্ত আরো শরীরটা ফিট থাকবে।